আমি আশিকেন প্রিন্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24-এ। আজকে আমরা আলোচনা করব হাঁটু ব্যথা নিয়ে। আর এ বিষয়ে কথা বলতে স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আছেন আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, একই সাথে তিনি বারাক পিআরবি মেডিকেল সেন্টারের চিফ কনসালটেন্ট অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম। ডক্টর শহীদুল ইসলাম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। জি, আপনাকে ধন্যবাদ। জি, শহীদুল ইসলাম, আমরা তো প্রায় শুনি হাঁটুতে ব্যথা। তো আসলে এই হাঁটু ব্যথা হবার কারণগুলো কি কি আসলে? জি, আসলে হাঁটু ব্যথার নানাবিধ কারণ আছে। যেমন এটা বয়সভেদেও ভাগ করে বলা যায়, আবার এমনি ডিজিজের কম্পোনেন্ট অনুযায়ী ভাগ করে বলা যায়। হ্যাঁ, যেমন আমরা যদি ডিজিজ অনুযায়ী বলি, যেমন ট্রমাটিক কারণে হাঁটু ব্যথা হতে পারে। যে কোনো অ্যাক্সিডেন্ট হলো, আঘাত পেলো, তাহলে হাঁটুতে ইনজুরি হতে পারে। হ্যাঁ, তো সেই ট্রমাতে যেমন বোন ফ্র্যাকচার হয়, হ্যাঁ, যে আমাদের উপরের যে এই হাঁটু জয়েন্টটা ফর্মেশন হয় হচ্ছে তিনটে হাড় দিয়ে। যে আমাদের উরুর হাড়টার নাম হলো ফিমারের লয়ার এন্ড, হ্যাঁ, নিচের অংশ। আর নিচের যে আমাদের পায়ের দুটো হাড্ডি আছে, একটা টিবিয়া বলে, একটা ফিবুলা বলে, তো টিবিয়ার আপার এন্ড দিয়ে। আর সামনে যে একটা বাটি থাকে, ওটাকে আমরা প্যাটেলা বলি, সেই প্যাটেলা দিয়ে তিনটে হাড্ডি মিলে একটা জয়েন্ট তৈরি হচ্ছে, এটা হলো নি জয়েন্ট। তাহলে এই আঘাতজনিত কারণে যদি বোন ফ্র্যাকচার হয়, যে কোনো একটা বোনস ফ্র্যাকচার হয়ে যেতে পারে, তাহলে মনে করেন হাঁটুতে ব্যথা হয়। এরপরে যে হাড় ভাঙে নাই, কিন্তু ভিতরে মনে করেন যে মোচড় লেগে মানে লিগামেন্ট ইনজুরি হয়ে গেছে, যে লিগামেন্টগুলো উপরের হাড্ডি নিচের হাড্ডিকে ধরে রাখে, প্যাটেলাটাকেও মনে করেন যে ধরে রাখে, তো সেই লিগামেন্ট ইনজুরি হয়েও হাঁটু ব্যথা হতে পারে। হাঁটুর ভিতরে মনে করেন যে অ্যান্টেরিয়র কোশিয়েট লিগামেন্ট, পোস্টেরিয়র কোশিয়েট লিগামেন্ট, এরকম ক্রোচ চিহ্নিতভাবে দুইটা মেইন মানে লিগামেন্ট জয়েন্টের মধ্যে থাকে আর কি। হ্যাঁ, যে এটা উপরের হাড় এবং নিচের হাড়কে মানে টিবিয়া এবং ফিমারকে ধরে রাখে। তো ক্রোচ চিহ্নিতভাবে যেহেতু থাকে, সেজন্য এটাকে বলে ক্রোশিয়েট লিগামেন্ট। তো যেটা সামনের দিক দিয়ে পাস করে ওটাকে বলে অ্যান্টেরিয়র কোশিয়েট লিগামেন্ট, আর যেটা পিছন দিক দিয়ে যায় ওটাকে বলে পোস্টেরিয়র কোশিয়েট লিগামেন্ট। তো স্পোর্টস ইনজুরির কথা আপনি জানেন, যে স্পোর্টস ইনজুরি হলে, যে ফুটবল খেলতে গেছে, যে কিক দিয়েছে, বলটা পায়ে লাগে নাই কিন্তু অন্য খেলোয়াড়ের পায়ে লাগছে, তো ট্রমাটা খুব বেশি, তাহলে এখানে ইনজুরি হতে পারে লিগামেন্ট, এটা বলে এসিএল ইনজুরি হয় বেশি স্পোর্টসম্যানদের, ফুটবলারদের, ক্রিকেটারদের কিন্তু এই ইনজুরি হয়। তাহলে এই লিগামেন্টের ইনজুরি হয়েও কিন্তু হাঁটু ব্যথা হতে পারে। এরপরে প্রতি দুই হাড্ডির মানে আমাদের উপরের হাড় এবং নিচের হাড়ের মাঝখানে প্রোটেক্টিভ একটা সিস্টেম দিয়ে দিচ্ছে সৃষ্টিকর্তা, যে ওটাকে বলি আমরা কসকসে হাড্ডি, মিনিসকাস বলি আমরা, সেই মিনিসকাসটি আর হয়, মিনিসকাস ইনজুরি হতে পারে। হ্যাঁ, এটা হয়েও কিন্তু মনে করেন হাঁটু ব্যথা হতে পারে। এরপরে হাঁটুতে টিউমার হতে পারে। টিউমার কিন্তু মনে করেন যে শুনলে একটা ভয়ানক ব্যাপার, ভয় লাগে, কিন্তু এই টিউমার দুই ধরনের আছে। একটা আছে বিনাইন টিউমার বা নিষ্পাপ টিউমার, হ্যাঁ, মানে যেটা ক্যান্সার না, আরেকটা আছে ক্যান্সার বা ম্যালিগনেন্ট টিউমার। হ্যাঁ, তো হাঁটুতে মনে করেন যে উপরের হাড়ে অথবা মনে করেন নিচের হাড়ে যে বিনাইন যে টিউমারগুলো হয়, এটা সাধারণত সিস্টিক টিউমার হয়। আমরা বলি যে এটা অনেক সময় যে এক্সরে করলে আমরা বুঝি যখন কালো গর্তের মতো, তখন এটাকে বলে মনে করেন যে সিম্পল বোন সিস্ট হতে পারে বা জায়ান্ট সেল টিউমার বলা হয়। হ্যাঁ, আবার হতে পারে যে ক্যান্সার হতে পারে। সেই ক্যান্সারটা মনে করেন যে কি এরকম, যে শরীরের অন্য জায়গায় ক্যান্সার তৈরি হয়েছে, তারপর রক্ত প্রবাহের মাধ্যমে ক্যান্সারের কিছু সেল এখানে সে সেটেল করেছে, এটাকে বলি আমরা মেটাস্টেসিস। তাহলে এখানে আবার নতুন করে টিউমার হতে পারে, ওইটা বলি আমরা মেটাস্টেসিস। তারপর জয়েন্ট ইটসেলফ, যে জয়েন্টের নিজের মধ্যেও মনে করেন যে টিউমার হতে পারে, এটা অস্টিওসার্কোমা। এটা ইউজুয়ালি কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যে মানে একটা ক্যান্সার হয়, এটা অস্টিওসার্কোমা, এটা ভয়াবহ কিন্তু। এবং এটা যে বাচ্চাদের গ্রোথ কমপ্লিট হতে 18 বছর লাগে, সেজন্য 18 বছর এজটাকে একটা লিমিট বলা হয়, যে 18 বছরের উপরে হলে অ্যাডাল্ট আমাদের দেশে, আর 18 বছরের নিচে হলে আমরা চাইল্ড মানে অ্যাডোলেসেন্ট বলি। কিন্তু এই অ্যাডোলেসেন্ট বা এই চাইল্ডহুড এই লাইফে কিন্তু এই মারাত্মক ক্যান্সারটা হয় অস্টিওসার্কোমা। তাহলে আমরা বললাম যে ক্যান্সার বা টিউমার হলেও মনে করেন যে ব্যথা হতে পারে। এরপরে মানে সবচেয়ে বড় যে কারণটা, সেটা হলো ডিজেনারেটিভ কজ। ডিজেনারেশন মানে হচ্ছে ক্ষয়। হ্যাঁ, যে ক্ষয়ের কারণে যে ব্যথা হয়, এটা হলো অস্টিও আর্থ্রাইটিস বলে।
এটা আসলে ওই আমি যেটা বলছিলাম যে দুই হাড়ের মাঝখানে যে প্রোটেক্টিভ মেকানিজম সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, যে যে এটাকে কার্টিলেজ বলি আমরা, হাঁটুর ভিতর সেই কার্টিলেজটাকে স্পেশাল নাম হিসেবে বলা হয় মেনিসকাস। সেই মেনিসকাসটা মানে ক্ষয় হয়ে যায়, সেটা মানে অনেক সময় কজ যে অতীতের আঘাত থেকেও আঘাতের কনসিকুয়েন্স হিসেবে ফলশ্রুতি হিসেবে হতে পারে, আবার হতে পারে যে তার জেনেটিক কজের জন্য বয়স বেশি হলে ওই কসকস হাড্ডিটা ক্ষয় হতে থাকে। তখন ক্ষয় হলে আমরা জানি যে হাড্ডির মধ্যে আপনি যদি এক্সরে দেখেন, দেখবেন যে একটা নির্দিষ্ট গ্যাপ আছে, গ্যাপটা কালো দেখা যায়। যে হাড়গুলো তো সাধারণত একটু সাদাটে রঙের হয়, আর যে গ্যাপটা আছে ওইটা কালো দেখা যায়, কিন্তু ওটা আসলে গ্যাপ না, ওখানে থাকে কার্টিলেজ। যেই কার্টিলেজটা এক্সরেতে মানে মনে হয় যে ওটা ভ্যাকেন্ট, ওখানে কোনো কিছু নাই, ফাঁকা জায়গা মনে হচ্ছে। তো সেই ফাঁকা জায়গার কার্টিলেজ যখন শুকিয়ে যায়, ক্ষয় হয়ে যায়, তখন হাড্ডি দুটো কাছাকাছি চলে আসে। স্পেশালি এটা হাঁটুর মধ্যে দুইটা কম্পার্টমেন্ট আছে, আমরা বলি একটা মিডিয়াল কম্পার্টমেন্ট ভিতরের দিকে যেটা থাকে, আর একটা বলি ল্যাটারাল কম্পার্টমেন্ট। আমরা যখন হাঁটি আমাদের মিডিয়াল কম্পার্টমেন্টের উপর চাপটা পড়ে, আমাদের ওয়েটটা মিডিয়াল কম্পার্টমেন্টের উপর দিয়ে যায়। তো কাজেই এই মিনিসকাসটা বেশি ক্ষতিগ্রস্ত হয়। একটা ক্ষেত্রে ওই যে ওয়েট বেশি হলে কোনো হাঁটুর উপরে কোনো প্রেশার পড়ে কিনা, তখন কোনো ব্যথা হয় কিনা? রাইট, এটা একটা মানে ফ্যাক্টর। যেমন মেইনলি অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে জেনেটিক কজ। যে অনেক সময় আপনি মোটা হন বা চিকুন হন, যে কোনো কেউই অস্টিও আর্থ্রাইটিসে আক্রান্ত হতে পারে, কিন্তু যদি এর সাথে আপনার ওভার ওয়েটটা, বডির ওয়েটটা বেশি হয়, তখন আপনার আরও মানে এটা মানে ওটা আরও ক্ষয়টা ত্বরান্বিত হয়, ক্ষয়টা বেশি হয়, হ্যাঁ, এবং ওটা থেকে রিকভারি তখন কঠিন হয়ে যায়। সেই জন্য ওয়েট গেইন করা মানে ওভার ওয়েট, এটা একটা মনে করেন যে বড় কারণ। এরপর ওভার ওয়েটের এমনি হালকা একটা মানুষ, সে চলাফেরা করছে, দৌড়াদৌড়ি করছে, সে পড়ে গেলেও অত বেশি ইনজুরি হয় না, কিন্তু একজন ভারী একটা মানুষ যখন পড়ে যায়, ফল হয়, তখন কিন্তু তার ইনজুরিটা বেশি হয়। সেজন্য ওভারওয়েট এক্ষেত্রে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যে অস্টিও আর্থ্রাইটিসকে সে অ্যাগ্রাভেট করে। তো তখন আমরা যে একথা বলছিলাম যে এক্সরেতে আমরা দেখি যে দুই হাড় কাছাকাছি এসে গেছে মিডিয়াল কম্পার্টমেন্টে, কিন্তু ল্যাটারাল কম্পার্টমেন্টে আমরা দেখতে পাই যে গ্যাপটা আছে। তখন আমরা বুঝি যে ল্যাটারাল কম্পার্টমেন্টের কার্টিলেজটা মানে যে মেনিসকাসটা, ল্যাটারাল মেনিসকাস বলি আমরা, সেইটা ভালো আছে, ইনট্যাক্ট আছে, অথবা ক্ষয় সেটা কম হয়েছে, কিন্তু মিডিয়াল কম্পার্টমেন্টের দুই হাড্ডি কাছাকাছি চলে আসছে, একবার মনে হচ্ছে হাড্ডিতে টাচ করেছে, অথবা এক হাড্ডি আরেক হাড্ডির মধ্যে ঢুকে গেছে। এইটা হলো মানে অস্টিও আর্থ্রাইটিস। এখানে কি হয়, হাড়ে হাড়ে ঘষা লাগে। আর এই যে কার্টিলেজের নিচেই থাকে আসলে নার্ভ এন্ডিং, কারণ আমাদের ব্যথার যে অনুভূতি যে বহন করে, এটা তো নার্ভ, এক ধরনের নার্ভ, এবং এটা অর্থাৎ স্নায়ু, সেন্সরি নার্ভ এন্ডিং বলে। তো সেই সেন্সরি নার্ভ এন্ডিং যখন এক্সপোজ হয়ে যায়, তখন এটা মনে করেন যে ব্যথার বেশি অনুভূত হয়। একটু ইন্টারাপ্ট করি, আসলে আপনি গেটে বাতের কথা বলছিলেন। আমরা গ্রামে দেখেছি যে একটু বয়স্ক হলেই যখন হাঁটুতে ব্যথা হয়, তখন সবাই বলে যে তোমার গেটে বাত হয়েছে। তো আসলে সব ব্যথাই কি আসলে গেটে বাত কিনা, যারা একটু বয়স্ক যারা আছে? হ্যাঁ, রাইট। বয়স্ক মানুষদের ক্ষেত্রে আপনি যেহেতু বয়স উল্লেখ করেছেন, যে একটু এজেড, ওল্ড পিপল, সিনিয়র সিটিজেন, এদের ক্ষেত্রে এই ডিজেনারেটিভ কজটাই বেশি। এটা হলো অস্টিও আর্থ্রাইটিস, হ্যাঁ, যে ওই কার্টিলেজ ক্ষয় হওয়ার অসুখটা। কিন্তু এছাড়া ইয়াঙ্গার পিপুল অথবা যে কোনো পিপুল, ওল্ড পিপুলও আক্রান্ত হতে পারে। আরেকটা হতে পারে রিমাটয়েড আর্থ্রাইটিস, যে অসুখ কিন্তু একটা রিমাটয়েড আর্থ্রাইটিস, আর একটা হলো রিউম্যাটিক ফিভার। এই দুটো কিন্তু এক অসুখ না। হ্যাঁ, যে রিমাটয়েড আর্থ্রাইটিস হলো, এইটাও একটা মনে করেন যে জেনেটিক কজ, এবং মানে এক্ষেত্রে জয়েন্টগুলো ব্যথা হয়, স্পেশালি যে শুরু হয় হলো এই হাতের যে ছোট ছোট জয়েন্ট, স্মল জয়েন্টস, তারপর পায়ের ছোট ছোট জয়েন্ট, এগুলো দিয়ে শুরু হয়, এবং বড় বড় জয়েন্টগুলো একই সাথে আক্রান্ত হতে পারে। হ্যাঁ, এটা হলো রিমাটয়েড আর্থ্রাইটিস। যে ফিচারটা এরকম যে এটা ইয়াঙ্গার পিপুলরা সাধারণত আক্রান্ত হয়, ফিমেলরা সাধারণত আক্রান্ত হয়, মহিলারা। যেমন 3 জন মহিলা যদি আক্রান্ত হয় রিমাটয়েড আর্থ্রাইটিসে, তাহলে সেক্ষেত্রে পুরুষের আক্রান্তের সংখ্যা হলো 1 জন। এক্ষেত্রে মহিলারা মন খারাপ করতে পারেন যে এই রিমাটয়েড আর্থ্রাইটিস তাদের হচ্ছে, কিন্তু আমাদের পুরুষদের অসুখে আক্রান্ত হওয়ার সংখ্যা কিন্তু বেশি। যেমন আমাদের রাজকীয় অসুখ হয়, হার্ট অ্যাটাক হয়, হার্টের অসুখ হয়, কার্ডিওভাস্কুলার ডিজিজ, এটা কিন্তু পুরুষদের বেশি, এটা মহিলাদের কম। তার কারণ তাদের যে এস্ট্রোজেন হরমোন আছে, এটা হলো প্রোটেক্টিভ। এইটা কিন্তু মনে করেন সৃষ্টিকর্তা তাদের প্রোটেকশনের মধ্যে রাখছে, যে তাদের সেরিব্রোভাস্কুলার ডিজিজ, কার্ডিয়াক ডিজিজ, হ্যাঁ, এগুলো মনে করেন যে কম হবে, কিন্তু এগুলো আবার পুরুষদের বেশি। আবার এই যে রিমাটয়েড আর্থ্রাইটিস, তারপরে আছে মনে করেন একটা আছে হলো এসএলই বলা হয়, যে সেটা হলো 9 জন মহিলা যদি
এসিডিতে আক্রান্ত হয় তাহলে একজন মাত্র পুরুষ আক্রান্ত হতে পারে। কাজে এগুলো মানে স্পেশালি মানে ফিমেল মানে প্রিডোমিনেন্ট কিছু ডিজিজ আছে, এর ভিতরে একটা হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস। হ্যাঁ, তাহলে এইটা কিন্তু বেসিক্যালি ইয়াঙ্গার উইমেনরা বেশি আক্রান্ত হয়, তবে একটু বেশি বয়সেও আক্রান্ত হতে পারে, বা এটা ইয়াং থেকে শুরু হলো একেবারে বয়স্ক মানুষ পর্যন্ত এটা কন্টিনিউ হলো, এবং বিভিন্ন জয়েন্টগুলো তখন হাতে ডিফর্ম হয়ে যায়, ডিফর্মিটি বাঁকা হয়ে যায়। কাজে এটা আবার রিউমাটয়েড আর্থ্রাইটিস। এতেও কিন্তু হাঁটুতে কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসেও কিন্তু হাঁটু আক্রান্ত হতে পারে, আবার অস্টিও আর্থ্রাইটিসে আক্রান্ত হতে পারে। তো এই যে ফিচারগুলো দেখে আমরা মনে করেন যে ডিফারেন্সিয়েট করি, হ্যাঁ, তারপরে আমরা এক্সরে করে ডিফারেন্সিয়েট করি যে কোনটা অস্টিওআর্থ্রাইটিস আর কোনটা হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস। আরেকটি বিষয় হচ্ছে আমরা দেখেছি যে হাঁটুতে ব্যথা হলেই বা আঙ্গুলে ব্যথা হলেই সবাই পেইন কিলারের দিকে মানে ঝুঁকেন, ডাক্তারের কাছে পরামর্শ নেন না। তো এই ক্ষেত্রে আসলে আপনার পরামর্শটা কি, আসলে ব্যথা হলেই কি আমি কি পেইন কিলারের দিকে যাব কিনা? এখন একটা জিনিস হলো যে বাংলাদেশ হলো এরকম একটা দেশ আমাদের, যে এখানে অনেক ওষুধের দোকান আছে এবং মানে সব মানুষ প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কিনে খেতে পারে। অ্যান্টিবায়োটিক বলেন বা বিভিন্ন যত সিরিয়াস ওষুধ হোক, যত দামি ওষুধ হোক, এটা প্রেসক্রিপশন ছাড়াই কিনতে পারে। কিন্তু দুনিয়ার সভ্য দেশ বলে আমরা মনে করেন যে যাদেরকে জানি, ওখানে কিন্তু উইদাউট প্রেসক্রিপশন ওষুধ বিক্রি হয় না। শুধু প্যারাসিটামল, গ্যাসের ওষুধ, এরকম কয়েকটা ওটিসি প্রোডাক্ট এগুলো বিক্রি হয়। যেমন আমি একবার সিঙ্গাপুরে গেছিলাম একটা ট্রেনিংয়ে, তখন আমি হার্টের একটা ওষুধ খাই, কার্ডিজেমেসার। হ্যাঁ, তো ওষুধটা আমি মিস করেছি। আমি মনে করছিলাম যে শাহবাগ থেকে কিনে নিয়ে যাওয়ার সময়, কিন্তু আমার যা হোক একটা মিসিং হয়ে গেছে। তো আমি সিঙ্গাপুর যেয়ে আর ওষুধ কিনতে পারি না। তা আমি বললাম, আমার কার্ড দেখালাম যে আমি ডক্টর, পাসপোর্ট দেখালাম যে ইসের, তো বলছে সরি ডক্টর, মানে ইউনিট প্রেসক্রিপশন। শেষে আমি $29 খরচ করে জিপি দেখালাম। তো জিপি বললো তোমার কি ওষুধ লাগবে, ওষুধ লিখে দিলেন উনি। তারপরে আমি মোস্তফা মার্কেট আছে, ওখানে ওষুধের দোকানও আছে, ওখানে এই করলাম, ওষুধ কিনলাম হলো $35 দিয়ে। হ্যাঁ, আমার প্রেসক্রিপশনটা আবার ওরা রেখে দিল জানেন। তো আমি বলছি যে কেন, মানে গিভ মাই প্রেসক্রিপশন, বলছে ও ইট ইজ সিঙ্গেল টাইম ইউজ অনলি, মানে ওই প্রেসক্রিপশনটা আমি আবার বারবার ওষুধ কিনবো সেটাও স্কোপ নাই। হ্যাঁ, কাজে তার মানে হলো যে ওষুধ বিক্রি হওয়া উচিত উইথ প্রেসক্রিপশন, অ্যাকর্ডিং টু প্রেসক্রিপশন। তা না হলে এইটার ভয়াবহ ক্ষতি আছে। আপনি যে পেইন কিলারের কথা বললেন, পেইন কিলার তো মানুষ নিরুপায় হয়ে খায়, কিন্তু উইদাউট প্রেসক্রিপশন পেইন কিলার খেলে অনেক ভয়াবহ ক্ষতি হতে পারে, কিডনি ড্যামেজ হতে পারে। ক্ষতিগুলো যদি একটু বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে করেন যে কিডনি ড্যামেজ হতে পারে, এটা একটা মনে করেন যে ভয়াবহ দিক। তারপর আপনি হ্যাঁ মনে করেন যে আমাদের গ্যাস্ট্রিক ইরিটেশন হতে পারে, গ্যাস্ট্রিক আলসার হতে পারে, ছিদ্র হয়ে যেতে পারে পাকস্থলী, তারপর ডিউডিনাম ছিদ্র হয়ে যেতে পারে। হ্যাঁ, এরকম মাল্টিপল কিন্তু মানে কোমরবিডিটিস আছে যে পেইন কিলারের। সেই জন্য কেবলমাত্র মানে কোয়ালিফাইড ডক্টর, হ্যাঁ, যে কমপক্ষে MBBS ডক্টর বা BDS ডক্টর, যারা বাংলাদেশে এর আইন অনুযায়ী ডাক্তার লিখতে পারে, যারা প্র্যাকটিস করে, যাতে লিগ্যাল, হ্যাঁ ইয়েস, যাদের লিগ্যাল বৈধতা আছে, সেই মানুষগুলোর প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু ওষুধ কেনা উচিত। হ্যাঁ, আদারওয়াইজ মানে ওষুধ বিক্রি করাও আসলে উচিত না, কেনাও উচিত না, এবং এই কেনার এবং বিক্রি করার এই পরিবেশটাকে অ্যালাউ করা উচিত না, তার কারণ ক্ষতির সম্ভাবনা থাকে বেশি। একটা বিষয় আপনি বলছিলেন যে হাঁটুর ব্যথার কথা, তো এর কোনো সিমটম আছে কিনা এবং ডায়াগনোসিসটা আসলে কিভাবে করা হয়, কখন একজন পেশেন্ট আপনাদের মতো বিশেষজ্ঞ ডক্টরের কাছে যাবেন? একটা জিনিস দেখেন যে ব্যথা হলো একটা সিমটম, ব্যথা কিন্তু কোনো ডিজিজ না। আচ্ছা, যেমন জ্বর হলো একটা সিমটম। হ্যাঁ, জ্বর হলে বুঝতে হবে যে আপনার শরীরটা খারাপ হয়েছে, অসুস্থ হয়েছে, কিন্তু এইটার ভিতরে গভীরে একটা কারণ আছে যে কোনো একটা অর্গানকে সে ইনফেকশন করেছে, জীবাণু ঘটিত হোক, ভাইরাস ঘটিত হোক, হ্যাঁ, বা ফাঙ্গাস ঘটিত হোক, যাই হোক না কেন, যে আপনার শরীরের একটা আন্ডারলাইং একটা কজ আছে, গভীরে একটা ক্ষত আছে, সেই ক্ষতর ফলে এই জ্বর হয়েছে। ঠিক সেরকম করে যখন পেইন হলো একটা সিমটম, এবং দুনিয়াতে যত সিমটম আছে, এই পেইন যদি না থাকতো না, তাহলে আমাদের মতো এত ডাক্তার দরকার ছিল না, এত ডায়াগনস্টিক সেন্টার, এত হসপিটাল দরকার হতো না, আজকে আমাদের এরকম মনে করেন প্রোগ্রাম করার দরকার হতো না। কারণ পেইন হলো একটা মানে বিশাল এটা একটা খুব বড় একটা সিমটম। হ্যাঁ, এবং এটা অনেক বড় রোগের একটা অনেকগুলো অসুখের মানে উপলক্ষ বা সিমটম হচ্ছে পেইন। কাজে সেই পেইন যখন হবে, তখন কিন্তু আপনি মানে যদি মাইল্ড পেইন হয়, অনেক সময় রোগীরা
মনে করেন যে সারফেস যে সমস্ত অ্যানালজেসিক আছে, যে মনে করেন যে এই জাতীয় মনে করেন মালিশ জাতীয় যে ওগুলো ব্যবহার করতে পারে, হালকা গরম সেক দিতে পারে, ওয়ার্ম ওয়াটার ঢালতে পারে, গরম পানি ঢালতে পারে, অথবা নাপা বা প্যারাসিটামল জাতীয় ওষুধগুলো খেতে পারে। কিন্তু যদি এর চেয়ে বেশি পেইন হয় তখনই কিন্তু আপনাকে ডক্টরের শরণাপন্ন হতে হবে। যে এমন এই যে হাঁটুর যে ব্যথার কথা আমরা বলছি, এটা হচ্ছে সিমটম হলো পেইন, অস্টিওআর্থাইটিসে যে পেইন হবে, জয়েন্টটা অনেক সময় ফুলে যায়, সোয়েলিং হয়, যে জয়েন্টের ভিতরে রস জমে, ফ্লুইড। আমাদের এই জয়েন্টের ভিতর কিন্তু এমনি নর্মালিও কিছু ফ্লুইড থাকে, এটাকে আমরা বলি জয়েন্ট ফ্লুইড আর কি। হ্যাঁ, তো যেমন গাড়ির কলকবজা চলতে মোবিল লাগে, হ্যাঁ, আর যার ফলে স্মুথলি কোনো ঘর্ষণ ছাড়াই মানে মুভ চলতে করে পারে গাড়ি। ঠিক আমাদের এইটা কিন্তু ওইরকমই একটা কলকবজা। যে এখন না ফুটবল খেলা চলছে তখন, মানে ওয়ার্ল্ড কাপ ফুটবল চলছে, তো আমরা দেখি যে কিভাবে দৌড়াচ্ছে তারা, পড়ে যাচ্ছে, এই হচ্ছে, মানে কোনো ইনজুরি কিন্তু ওইরকম হচ্ছে না, যেরকমভাবে পড়তেছে, যত দ্রুত, যত রানিংয়ে এবং যত মানে তারা এনার্জি নিয়ে পড়তেছে, কিন্তু তারা কিন্তু মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, হাঁটু ভাঙছে না। কারণ যে এই যে মুভমেন্টের ফলে তার জয়েন্টের ভিতরে জয়েন্ট ফ্লুইড নিঃসরণ হয়, এবং এই ফ্লুইড তৈরি করে হলো এই কার্টিলেজ যে মিনিসকাস। তার মানে মিনিসকাস যে শুধু এমনি প্রোটেকশন দিচ্ছে, যে হাড্ডির মাঝখানে স্পঞ্জের মতো বা ফোমের মতো বা রাবারের মতো প্রোটেকশন দিচ্ছে তাই না, এই জয়েন্টকে স্মুথলি মুভ করার জন্য যে ফ্লুইডটা লাগে সেটা ফ্লুইডটাও তৈরি হচ্ছে হলো সেই যোগান দিচ্ছে এই থেকে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস দেখেন, যেমন দুঃখ পাইলে যেমন আমাদের চোখের পানি পড়ে, আমি বলবো যে জয়েন্টে যখন দুঃখ হয়, জয়েন্টে যখন কান্না করে, তখন জয়েন্টে কান্না হলো এই জয়েন্ট ফ্লুইড, তখন ফুলে যায় জয়েন্টটা। হ্যাঁ, তারপরে জয়েন্টের যে মোবিলিটি, হ্যাঁ, যে মুভমেন্টটা, এটা রেস্ট্রিকশন চলে আসে, যে হাঁটু ভাঁজ করেই করার কথা, হাঁটু ভাঁজ করে সে টয়লেটে বসবে, অথবা হাঁটু ভাঁজ করে সে প্রেয়ার করবে, নামাজ পড়বে বা উপাসনা করবে, সেটা সে করতে পারছে না, সিঁড়িতে ওঠানামা করবে, এইটা তার ব্যাহত হচ্ছে। তাহলে এই যে রেস্ট্রিকশন অফ মুভমেন্ট আসে, তার মানে রেস্ট্রিকশন, যেমন আমি কাজ করব, দৌড়াবো, অ্যাক্টিভিটি চালাবো, কিন্তু এই অ্যাক্টিভিটিসগুলোকে স্লো করে দেয়। এগুলোই হলো এই অস্টিওআর্থ্রাইটিস বা হাঁটু ব্যথার মনে করেন যে সিমটম আর কি। তো আপনাদের কাছে যখন যায় তখন কি এক্সরেই শুধু কি ডায়াগনোসিসের প্রসেস নাকি অন্য কোনো না, প্রসেস আছে? আপনি সুন্দর কথা বলেছেন, যে আমরা স্পেশালি আমার কাছে যখন আসে একটা হাঁটু ব্যথা ঢুকিয়ে, তো তখন আমি কিছু রুটিন পরীক্ষা নিরীক্ষা দিই। যেমন আমরা বলি যে সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট, তারপর সিআরপি করতে দিই, অনেক ক্ষেত্রে আরএ টেস্ট করতে দিই, আর সুগার করতে দিই, র্যান্ডম ব্লাড সুগার। কারণ ডায়াবেটিসকে আমি বলি যে ডায়াবেটিস ইজ দ্য মাদার অফ অল ডিজিজেস। কাজে ডায়াবেটিস আছে কিনা, ডায়াবেটিস যদি কারো থাকে, আনকন্ট্রোল থাকে, তাহলে সেটাও বিভিন্ন জায়গায় মনে করেন ব্যথার সিমটম নিয়ে আসতে পারে। তারপরে আপনি হয়তো জেনে থাকবেন যে গাউট নামক একটা অসুখ আছে, যেটা ইউরিক অ্যাসিড বাড়ে রক্তের মধ্যে। ইউরিক অ্যাসিড হলো আমাদের একটা মনে করেন যে একটা উপাদান, এটা একটা প্রোটিন জাতীয় যে জিনিস, যেটা রক্তে আমাদের এমনি থাকে, কিন্তু যখন এটা ওভার প্রোডাকশন হয় সেই অসুখটাকে বলে গাউট। হ্যাঁ, তো ইউরিক অ্যাসিডের কারণে কি আপনার হাঁটুতে কোনো ব্যথা হতে পারে? ইয়েস, ইউরিক অ্যাসিড মানে গাউটি আর্থাইটিস হলেও মনে করেন যে ব্যথা হতে পারে। যে একজন মানুষের অস্টিও আর্থাইটিসও আছে, আবার তার গাউটের কারণে তার ইউরিক অ্যাসিডও বেশি আছে, গাউটি আর্থাইটিসও আছে, তাহলেও মনে করেন যে বেশি ব্যথা কিন্তু হতে পারে। সেজন্য অবশ্যই আমরা ইউরিক অ্যাসিড লেভেলও মনে করেন যে করতে দিই। এরপর আমি আরেকটা পরীক্ষা করতে দিই, যে সেরাম ক্রিয়েটিনিন পরীক্ষা করতে দিই। কারণ ওই যে আপনি বলছিলেন যে মানুষ ইচ্ছে করে যে ব্যথার ওষুধ মনে করেন যে কিনে খায়, তো একটা মানুষ ব্যথা নিয়ে আসতেছে আমার কাছে, তো সে আগে ওষুধ খেয়ে আসছে অনেক অনেক পেন কিলার, আবার আমারও অনেক সময় রুগীকে ম্যানেজ করার জন্য, তার ব্যথাকে উপশম করার জন্য অনেক সময় পেন কিলার লিখতে হয়, তাহলে তার কিডনি স্ট্যাটাসটা ভালো আছে কিনা সেটাও আমাকে দেখতে হবে। আর ওই ইউরিক অ্যাসিডের কথা বলছিলাম না, এই ইউরিক অ্যাসিড কিন্তু যদি সাস্টেন মানে একটা মানে অনেক বছর থেকে ইউরিক অ্যাসিড লেভেল বেশি থাকে, তাহলে সেটাও কিন্তু কিডনিকে ড্যামেজ করে, রিমেম্বার। আচ্ছা, এবার ইউরিন আরইএমই পরীক্ষা করতে দিই, আর একটা এক্সরে করতে দিই। সাধারণত রুটিন পরীক্ষা এই পর্যন্তই থাকে। যখন এক্সরেতে আমরা সন্দেহ করি অন্য কিছু, তখন আমরা এমআরআই করতে দিই, সিটি স্ক্যান করতে দিই। যেমন ট্রমার ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হয়েছে, হাঁটুর মধ্যে মনে করেন যে বোন ফ্র্যাকচার হচ্ছে, তাহলে সে ফ্র্যাকচারটার গতি প্রকৃতি কী, ফ্র্যাকচারটার অ্যানাটমিক্যাল স্ট্রাকচার কী, সেটার জন্য আমরা সিটি স্ক্যান করতে দিই, যে সিটি স্ক্যান অফ দি নি জয়েন্ট উইথ 3D বনি রিকনস্ট্রাকশন। আবার এমআরআই কখন করতে দিই, এমআরআইতে যখন আমরা চিন্তা করি ইউজুয়ালি আমি যে ট্রমাটিক কজ আছে, যে লিগামেন্ট ইঞ্জুরি আমি সাসপেক্ট করছি, যে স্পোর্টস ইঞ্জুরি আছে, তাহলে সেক্ষেত্রে আমি এমআরআই করতে দিই। এবং
আবার আমি মনে করছি যে একটা টিউমার আছে বলে মনে হচ্ছে, যে মানে সাসপেক্টেড ম্যালিগনেন্সি, হ্যাঁ ক্যান্সার, তখন আমি এমআরআই করতে দিই। যে এমআরআই করলে ওটা নিখুঁতভাবে তখনই করে যে সেটা হাড় থেকে তৈরি হয়েছে নাকি টিস্যু, সফট টিস্যু থেকে তৈরি হয়েছে না লিগামেন্ট থেকে তৈরি হয়েছে, এটাকে একবার নিখুঁতভাবে ওটা ডিসক্রাইব করা হলো এমআরআই। মানে এই সেজন্য শুধুমাত্র এক্সরে ইজ নট অ্যান এক্সামিনেশন, নট অ্যান ইনভেস্টিগেশন, আরও ইনভেস্টিগেশন আছে। ডক্টর শহীদুল ইসলাম, সময় হচ্ছে একটা বিরতির পর ফিরে এসে আবারও কথা হবে। দর্শক, সময় হলো একটা বিরতির পর ফিরে এসে আমরা আবারও কথা বলবো পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পিউলি মেডিকেল 24। আজকে আমরা কথা বলছি হাঁটু ব্যথা নিয়ে। এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন স্পাইন সার্জন, ব্যথা ও ট্রমা বিশেষজ্ঞ ডক্টর শহীদুল ইসলাম। ডক্টর শহীদুল ইসলাম, বিরতির আগে আপনি বলছিলেন ইউরিক অ্যাসিড নিয়ে। তো ইউরিক অ্যাসিডটা কখন বেড়ে যায় এবং এটা কন্ট্রোলে রাখার জন্য আসলে আমাদের করণীয়টা কি? হ্যাঁ, ওই যে অনেক কিছুরই জেনেটিক কজ। হ্যাঁ, যেমন ইউরিক অ্যাসিড তো সবার বাড়ে না, সবার ইউরিক অ্যাসিড লেভেল বাড়ে না। তো যাদের ইউরিক অ্যাসিড বাড়ার টেন্ডেন্সি আছে সেটা একটা জেনেটিক কজ, যে তার ভিতরে ইউরিক অ্যাসিড তৈরি হবে। তখন এই মানে কি কিছু কিছু আছে, তা বললাম যে ন্যাচারালি কারো কারোর মধ্যে তৈরি হয়, আর যাদের ভিতরে তৈরি হয় তাদের আবার কিছু ফুডের ভিতরে মনে করেন যে কিছু কিছু খাবার আছে যেগুলোতে ইউরিক অ্যাসিড সমৃদ্ধ, যেমন রেড মিট আমরা বলি, গরুর গোস্ত, খাসির গোস্ত, হ্যাঁ, তারপর সিম জাতীয় খাবার, ডাল জাতীয় খাবার, হ্যাঁ, মটরশুঁটি বা সিম এরকম মানে বিচি জাতীয় খাবারগুলো, তারপরে সামুদ্রিক মাছ, হ্যাঁ, সি ফিশ কিন্তু এমনি খুব মানে ইদানিং খুব অ্যাট্রাকটিভ একটা ফুড, কিন্তু এতে যাদের ইউরিক অ্যাসিড আছে এদের জন্য কিন্তু এটা ক্ষতিকর। তারপর ধরেন যে মাছের মাথা, মগজ, এগুলো কিন্তু ইউরিক অ্যাসিড সমৃদ্ধ। কাজে যদি চিন্তা করেন, তারপরে মানে পুঁই শাক আছে, হ্যাঁ, এরকম অনেক কিছু আছে যে ইউরিক অ্যাসিড সমৃদ্ধ, যে আমরা যদি সার্চ দিই, যে গাউট বলে সার্চ দিলে খাদ্য তালিকা কিন্তু আসে। তাহলে এই খাবারগুলো যাদের ইউরিক অ্যাসিড লেভেল বেশি আছে, তো তাদের ওষুধ দিয়েও কন্ট্রোল যেমন করতে হবে, ঠিক আবার সেগুলো তাদের এই খাবার ফুডগুলো তাদেরকে একটু অ্যাভয়েড করতে হবে, কম খেতে হবে আর কি। জি, আপনি শুরুতেই অস্টিওসার্কোমা নামে একটা রোগের কথা বলছেন, যেটা বাচ্চাদের হয়। তো এটা বলছেন যে অনেক জটিল একটা বিষয়। তো এটির কোনো সিমটম আছে কিনা, কোনো বাচ্চা এই রোগে আক্রান্ত হচ্ছে কিনা, তার কোনো স্পেসিফিক কোনো সিমটমের কথা বলবেন? হ্যাঁ, শিওর। এটা কিন্তু মনে করেন যে বাচ্চাদের দীর্ঘদিন যাবত একটা ডাল একিং পেইন, মানে হালকা হালকা মিষ্টি ব্যথা মনে করেন যে থাকতে পারে। হ্যাঁ, তো সেজন্য বাচ্চারা যখন নোটিশ করবে যে তার হাঁটুতে ব্যথা হচ্ছে, গার্জিয়ান হিসেবে আমাদের কিন্তু সেটা সিরিয়াসলি নিতে হবে। যে কারণ হাঁটু ব্যথা সাধারণত বয়স্ক মানুষদের হবে, তাহলে বাচ্চাদের কেন হবে? বাচ্চাদের যখনই হয় তখনই গার্জিয়ানদের সিনসিয়ার হতে হবে, যে এইটাকে ফাইন্ড আউট করতে হবে, তার মানে ডক্টর অ্যাটেন্ড করতে হবে। তো এই ক্ষেত্রে সিমটম হচ্ছে ওই যে মনে করেন যে দীর্ঘদিন যাবত একটু একটু করে ব্যথা। তো ব্যথা যখন, আর একটা জিনিস আমি বলি যে আমাদের মেডিকেল সায়েন্সে আছে যে ক্যান্সার স্টার্টস ফ্রম এ সিঙ্গেল সেল। একটা সিঙ্গেল সেল থেকে ক্যান্সার শুরু হয়। কাজে যে সেলটা মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না, এবং সেটা যখন মাল্টিপ্লাই করে করে অনেক বড় হয়, তখন কিন্তু একটা সিমটম প্রডিউস করে, ব্যথা প্রডিউস করে বা সোয়েলিং হয়ে যায়। হ্যাঁ, সেই জন্য যে দীর্ঘদিন যাবত হয়তো বাচ্চার মনে হতে পারে একটু একটু মনে করেন যে ব্যথা, তো সে ব্যথাটা যখন একটা পর্যায়ে যায় তখন বাচ্চারা নোটিশ করে, গার্জিয়ানদের কাছে বলে যে আমার হাঁটুতে ব্যথা হচ্ছে। তো তখনই করছে যে তুমি কোথাও মানে ব্যথা পেয়েছে কিনা, বা খেলতে যে করছো কিনা। তো অনেক সময় করে যে মানে আঘাত পাইছো বলো নাই, তখন রুগীরাও চিন্তা করে হ্যাঁ আমি পড়ে গেছিলাম অমুক দিন। যে মানুষের ভিতর যখন একটা ব্যথা শুরু হয় কোথাও, তখন আমরা সার্চ করি আমাদের অতীত ইতিহাস, যে এক্সপিরিয়েন্স, যে আমি কি কোথাও আঘাত পেয়েছিলাম। তো আঘাতের কথা হয়তো অনেক সময় আঘাতের হয়তো হিস্ট্রিতে থাকে, যে সে খেলতে যে আঘাত লাগছিল অথবা পড়ে যে আঘাত পেয়েছিল। তো ট্রমা একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর, যে মানে তার এই সমস্ত অসুখ তৈরি হওয়ার জন্য। তো তখন আমরা যদি এক্সরে করি, এক্সরেতে মানে মনে হবে এক্সরের কিছু ফিচারই আছে, যে ওই যে বললাম যে কালো কালো মনে হবে, মেইনলি যে মনে হবে যে অন্য হাড্ডিগুলো সাদা আছে কিন্তু ওই জায়গায় মনে করেন যে কালো, এটাকে বলি আমরা অস্টিওলাইটিক লেশন। এরপরে এটার আরও পরীক্ষা আছে, যে সেরাম অ্যালকালাইন ফসফেটেজ নামক একটা এনজাইমের পরীক্ষা আছে, যে এইটা মানে এই অস্টিওসার্কোমার ক্ষেত্রে খুব মনে করেন যে রেইজ করবে, মানে ব্যথা থাকবে।
এইরকম যখন আমরা সন্দেহ করব তো তখন আমরা এমআরআই করে ফেলি, এমআরআই করে তখন আমরা মনে করেন যে কনফার্ম করি। রেডিওলজিক্যাল ফিচার আরও কিছু আছে, সেটা ডাক্তারদের জন্য, সেটা মানে আম পাবলিকের জন্য না। আচ্ছা, তাহলে এবং এই বয়সটা কিন্তু 18 বছরের নিচে, যাতে 18 বছরের নিচে বয়স, এরকম কোনো ট্রমার ইতিহাস নাই, হাঁটুতে ব্যথা নিয়ে আসলো আমাদের অনেক বাচ্চারা, এটা এটা ইট শুড বি টেকেন সিরিয়াসলি ইনভেস্টিগেশন করতে হবে এবং তার ডায়াগনোসিসটা করতে হবে যে তার এটা কি মানে কোনো ক্যান্সার অথবা তার কোনো কোনো ইনফেকশন আছে কিনা, কোনো ক্ষতিকর কোনো কিছু আছে কিনা। জি, আপনি তো হাঁটুর ব্যথার কারণ, ডায়াগনোসিস সব কিছু নিয়ে বললেন। এখন যদি আমরা চিকিৎসার দিকে যাই, তো এই চিকিৎসাটা আসলে কীরকম আছে বাংলাদেশে অ্যাভেলেবেল? রাইট, হাঁটুর ব্যথার অনেক কারণ বলেছি আমরা। তো চিকিৎসাগুলো অ্যাকর্ডিং টু কজ, যেটা যে কজ, যেমন ট্রমার কারণে যে ফ্র্যাকচার হয়েছে ওইটা হয়তো অপারেশন করতে হবে, কারণ জয়েন্টের মধ্যে হলে ওটা অপারেশন ছাড়া উপায় থাকে না। ইন্টারআর্টিকুলার ফ্র্যাকচার অপারেশন করতে হয়। লিগামেন্ট যদি হয়, মনে করেন লিগামেন্ট ইনজুরি হয়েছে, যদি কমপ্লিট এসিএলটা টিয়ার হয়ে যেতে থাকে, যে একেবারে লিগামেন্টটা ছিঁড়ে গেছে, কোনো কানেকশন নাই, তাহলে সেটা কিন্তু অপারেশন করতে হয়। আমরা আর্থোস্কোপিক রিকনস্ট্রাকশন অব দি মনে করেন যেই করি, যে ওই রগটাকে তৈরি করে দিই। যে আমাদের হাঁটুর পাশে আরও আল্লাহ তাআলা মোটা রগ দিয়ে দিয়েছেন, ওই মোটা রগের অর্ধেক নিয়ে আমরা ওই এসিএলটা তৈরি করে দিই, রিপ্লেস করে দিই। এতে করে ওই যে যেখান থেকে এই নিলাম ওইটারও ক্ষতি হয় না, আবার এখানে আবার নতুন করে আমরা একটা জিনিসকে রিপ্লেস করে দিলাম। এটা সৃষ্টিকর্তার একটা আমাদের জন্য বোনাস হিসেবে দিয়ে দিয়েছেন। আর তাহলে এটা করা হয়। আর পার্শিয়াল ইনজুরি হয় অনেক সময়, বা ইন্টারস্টিশিয়াল টিয়ার বলি আমরা। ইন্টারস্টিশিয়াল টিয়ারটা হলো এরকম, যে মনে করেন যে এই লিগামেন্টগুলো হলো যে পাটের আঁশটা দিয়ে দড়ি বানায় না, তো সে দড়ি বানাইলে মনে করেন এক সময় ট্রমা হলো, দড়ির কিছু অংশ ছিঁড়ল কিন্তু দড়িটা কন্টিনিউশনটা রয়ে গেল, তাহলে এটা হলো পার্শিয়াল ইনজুরি। আবার ওই যে দড়ি যখন ছিঁড়ে দেয় তখন দেখবেন যে তুলার মতো ছোবড়া একটা ইনজুরি, এইটা হলো ইন্টারস্টিশিয়াল টিয়ার বলে। সেই ইন্টারস্টিশিয়াল টিয়ারের জন্য বাংলাদেশে আমি অপারেশন ছাড়া একটা চিকিৎসা করি, এটা হলো আমরা পিআরপি ইনজেকশন দিই। পিআরপি হচ্ছে প্লেটিলেট রিচ প্লাজমা। নাম শুনে বুঝতে পারছেন যে এটা একটা রক্তের একটা উপাদান। আমাদের রক্তের মধ্যে আমাদের সৃষ্টিকর্তা দুই ধরনের কম্পোনেন্ট দিয়ে দিচ্ছেন। একটা হলো সেলুলার কম্পোনেন্ট আমরা বলি, যে আরবিসি বা লোহিত রক্তকণিকা, ডব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা, আর এটা হলো প্লেটিলেট বা অনুচক্রিকা। প্লেটিলেটের নামটা আমরা গত 20-25 বছর যাবৎ জানি ডেঙ্গুর কারণে, তখন ডেঙ্গু হলে প্লেটিলেট কমে যায়, তখন প্লেটিলেট লাগে। হ্যাঁ, তো এই যে প্লেটিলেট, আর একটা হলো প্লাজমা বা রক্তরস। তাহলে আমরা হলো এইরকম রক্তের কম্পোজিশন আলাদাভাবে সেপারেট করি, যেটাকে বলে যে পিআরপি, প্লেটিলেট রিচ প্লাজমা। তার মানে বাংলায় যদি আমরা বলি যে প্লেটিলেট সমৃদ্ধ, অনুচক্রিকা সমৃদ্ধ রক্তরস। তার মানে এটা স্পেশালি তৈরি করা হয়, যে সেন্ট্রিফিউজ একটা মেশিন আছে, ওই মেশিনের সাহায্যে এরকম ঘূর্ণন পদ্ধতি আছে, যে এরকমভাবে সেট করা হয় যে আমাদের নর্মালি রক্তের মধ্যে, সাধারণ রক্তের মধ্যে প্লেটিলেট যেই পরিমাণে থাকে তার চেয়ে 2.5 বা 5 গুণ বেশি প্লেটিলেট এই আমাদের পিআরপির মধ্যে থাকে। এবং আপনি মনে করেন যে জানবেন যে প্লেটিলেটের কাজ আমরা এতকাল জানতাম যে এটা রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। হার্টের অসুখ হলে আমরা যে ইকোস্প্রিন বা অ্যানক্লোক ওষুধ দিই, ক্লোপিডোগ্রেল, এইটা হলো প্লেটিলেটের সক্ষমতা কমায় দেয়, ধ্বংস করে, যার ফলে রক্ত জমাট বাঁধতে পারে না, রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধতে পারে না। হ্যাঁ, কিন্তু সেই রক্ত জমাট বাঁধার জন্য ন্যাচারাল প্রসেসটার জন্য কিন্তু আবার প্লেটিলেট দরকার। আচ্ছা, তা নাহলে আমরা যখন সার্জারি করি অথবা অ্যাক্সিডেন্ট করে কেটে গেলে রক্ত বেরোলো, সেই রক্তপাত কিন্তু বন্ধ হতো না প্লেটিলেট না থাকলে। হ্যাঁ, তো এইটাই জানতাম মানে যুগ যুগ ধরে, যে আমরা যে প্লেটিলেটের ভিতরে এরকম প্রোটিন আছে যেগুলো কোয়াগুলেশন ফ্যাক্টর বলে, যে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এটা একটা ন্যাচারাল একটা প্রোটেক্টিভ মেকানিজম, জীবন রক্ষাকারী প্রসিডিউর। এটা আমরা নেচার থেকে পেয়েছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছি। কিন্তু গত 15-20 বছর যাবৎ গবেষণায় দেখা গেছে যে এই প্লেটিলেটের ভিতরে আরও কিছু প্রোটিন আছে যেগুলো মানে গ্রোথ ফ্যাক্টর বলে, যে গ্রোথ ফ্যাক্টর, যে এগুলো টিস্যু রিপেয়ারে সাহায্য করে। তাহলে সেই টেকনোলজিকে কাজে লাগিয়ে আমরা এই যে লিগামেন্ট ইনজুরি হলে আমরা পিআরপি দিই, যে তাহলে এই যে লিগামেন্ট যেটা ইনজুরি হয়ে গেছে, পার্শিয়াল ইনজুরি, এটাকে আবার রিজেনারেট করে, রিপেয়ার করে। এটা তো অপারেশনের বাইরের একটা মেকানিজম, অপারেশনের বাইরে নন অপারেটিভ একটা চিকিৎসা। তারপর মেনিসকাস ইনজুরি হলো, সে মেনিসকাস ইনজুরিও ওখানে কার্টিলেজ দিয়ে, ওখানে কার্টিলেজের সেলগুলো দিয়ে পিআরপি এটাকে রিপেয়ার করে দেয়।
হ্যাঁ, কাজে এটা হলো মনে করেন যে ট্রমাটিক একটা মনে করেন যে কজের কথা বললাম। এরপর আসেন সবচেয়ে বড় যে কারণটা অস্টিও আর্থ্রাইটিস যেটা বলি আমরা কারণ বলেছি যে অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে কার্টিলেজকে ড্যামেজ করে, যে এটা মনে করেন যে ন্যাচারালিও হয়, যে ডিজেনারেটিভ মনে করেন যে প্রসিডিউর যেটা বয়স বৃদ্ধির সাথে সাথে হয়। আবার রিমাটয়েড আর্থ্রাইটিস হলেও কার্টিলেজ ক্ষয় হয়। আবার অতীতে আঘাত ছিল, পোস্ট ট্রমাটিক ডিজেনারেশন হয় কার্টিলেজের। তো এটা যে কোনো কারণে কার্টিলেজের ডিজেনারেশন হোক না কেন, পিআরপি কী করে, পিআরপির ভিতর যে গ্রোথ ফ্যাক্টর আছে সেটা করে কি, ওই কার্টিলেজের সেলগুলোকে বলে কন্ড্রোসাইট, সে কন্ড্রোসাইটকে স্টিমুলেট করে নতুন কোষ তৈরি করার জন্য। হ্যাঁ, যে পিআরপি করে এটা আর একটা জিনিস করে, স্টেম সেলের নাম শুনেছেন, যে স্টেম সেলও এই কার্টিলেজকে কন্ড্রোসাইটকে স্টিমুলেট করে, তখন নতুন করে আবার কার্টিলেজ তৈরি হয়। নতুন করে কার্টিলেজ তৈরি হলে সেই কার্টিলেজগুলো কি করে, ওই যেটা ওয়ার অ্যান্ড টেয়ার ক্ষত হয়ে গেছিলো, খানাখন্দা তৈরি হয়ে গেছিলো কার্টিলেজের মধ্যে, ওইগুলোকে রিপেয়ার করে। আবার নতুন করেও তৈরি করে, যে কার্টিলেজের যে লেয়ারটা পাতলা হয়ে গেছিলো, চিকন হয়ে গেছিলো, ওটাকে আবার সেল তৈরি করে করে আবার ধীরে ধীরে সেটা কার্টিলেজ আবার বড় করে, যার ফলে হাড্ডির ভিতর গ্যাপ বৃদ্ধি পায়, যার ফলে হাড়ে হাড়ে আর ঘষা লাগে না, নার্ভ বেন্ডিং যেগুলো আগে এক্সপোজ ছিল সেগুলো ক্লোজ হয়ে গেছে, কাজেই ব্যথা কিন্তু চলে যায়। এটা কিন্তু আমরা দেখি যে আমরা 3 মাসে 3 কোর্স পিআরপি দিই জয়েন্টের মধ্যে। পিআরপি দিলে এই যে কার্টিলেজ তৈরি হলো, আমরা 6 মাস বা 1 বছর পরে যখন এক্সরে করে দেখি, যে আগের এক্সরের সাথে যখন আমরা মিলাই, যে আগে প্রায় হাড্ডি টাচ করেছিল, পরে যখন দেখি যে গ্যাপ বৃদ্ধি পেয়েছে, এটি হলো প্রমাণ যে কার্টিলেজ তৈরি হয়েছে। এবং সাকসেস রেটটা আসলে কীরকম যদি বলেন? সাকসেস রেটটা, আই এম ওয়ার্কিং উইথ প্লেটলেটস ফর লাস্ট 7 ইয়ার্স ইন বাংলাদেশ। তো বাংলাদেশে গত 7 বছর থেকে আমি করছি। আমি বলবো যে মোর দেন 90% পেশেন্ট পিআরপি থেকে বেনিফিটেড হয়। এটা আমাদের দেশের আমাদের সকল চিকিৎসক কলিগদের মাথায় এখনও অতটা ঢুকে নেই, যেহেতু একটা নতুন চিকিৎসা। কিন্তু আমি বলবো যে আমি যেমন টেলিভিশনে এসে মনে করেন যে বলি, তারপর আমি দেশে বিদেশে পেপার প্রেজেন্ট করি কিন্তু পিআরপির উপরে। হ্যাঁ, এটা ইটস মাই অপরচুনিটি, আই এম মানে প্রিভিলেজড, যেটা আমার সুযোগ হয়েছে আর কি। মনে করেন যে ইন্টারন্যাশনাল কনফারেন্স আমি পেপার প্রেজেন্ট করি, তো মানুষ আমার কলিগরা, অর্থোপেডিক কলিগরা জিজ্ঞেস করে যে এইরকম সত্যি সত্যি কি এই রুগীরই এক্সরে এটা কি তৈরি হয়েছে? আচ্ছা, হ্যাঁ, তো এখন সরকারি হাসপাতালেরও কোথাও কোথাও পিআরপি দেওয়া হচ্ছে। এইটা একটা আশার খবর যে এটা যেহেতু একটা বায়োলজিক্যাল চিকিৎসা, কোনো কেমিক্যাল নাই। এবং আমরা হলো, আপনি একটা ব্যথা নিয়ে আসছেন, তাহলে সে ব্যথার 2টা চিকিৎসা, একটা কনজারভেটিভ অপারেশন ছাড়া, আর একটা হলো অপারেশন সহ চিকিৎসা। তো যদি আমরা অপারেশন ছাড়াই একটা রোগীর ব্যথা ভালো হয়, সে কি অপারেশনে যাবে? অপারেশন তো তার দরকার হবে না। সেজন্য আমরা আশা করছি আগামী দিনে এরকম অপারেশন সংখ্যা অনেক কমে যাবে, অপারেশন সংখ্যা অনেক কমে যাবে। যে উইদাউট অপারেশনে যদি পিআরপি দিয়ে ভালো করা যায়, তাহলে কিন্তু অপারেশনে কেউ যাবে না। কারণ আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হলো যে রোগীদের রিলিফ দেওয়া, কমফোর্ট দেওয়া, আরাম দেওয়া। সেই আরামটা যদি অপারেশন না হয়, পিআরপির মাধ্যমে হয়, তাহলে নিশ্চয়ই মানুষ পিআরপির দিকে ঝুঁকবে। এবং আমরা আশাবাদী যে অপারেশনের সংখ্যা অনেক কমে যাবে। এতে যারা সার্জন আছি আমরা, এদের হতাশার কিছু নাই, কারণ আমাদের কাজ কি? আগে যেমন মনে করেন যে অতীতকাল থেকে যে ডাক্তারের কাছে মানুষ আসতো, কষ্ট নিয়ে আসতো, তাই না? সে ডাক্তারের কাজ কি? কষ্টটা রিলিভ করা। সেই কষ্টটা যদি দূর হয় অপারেশন ছাড়া, তাহলে তো ডাক্তার যে সার্জন, সে নিজেও বলবো অপারেশন করতে চাইবে না, কারণ এইভাবেই মনে করেন যে একটা মানুষ সুস্থ হবে। তো এই পিআরপি যে কথাটা বললেন, এটা কি যে কোনো এইজের পেশেন্টকেই দেওয়া যায় কিনা? যে কোনো এইজের পেশেন্টকেই দেওয়া যায়, কারণ আমি প্রথম বলছি যেটা বায়োলজিক্যাল চিকিৎসা। আর হলো রোগীর সেলফ রক্ত থেকে, পেশেন্টের নিজের রক্ত থেকে পিআরপি তৈরি করা হয়। হ্যাঁ, আমরা তো দেই। রিসেন্টলি আমি আমার সাথে আমার সেন্টারে একটা মেয়ে কাজ করে, ও হলো ব্লাড ট্রান্সফিউশন মেডিসিনে ডিপ্লোমা করা, আবার এফসিপিএস করতেছে। তো একটা পেশেন্ট আমার কাছে আনলো, যে পেশেন্টের ছোট একটা মনে করেন যে ওর লিউকেমিয়া হয়েছে। লিউকেমিয়া মানে ব্লাড ক্যান্সার। তো ব্লাড ক্যান্সার হয়ে ওর আবার ট্রান্সভার্স মাইলাইটিস হয়ে গেছে, স্পাইনাল কর্ডটা আহত হয়ে মানে একটা অসুখ হয়ে প্যারালাইজ হয়ে গেছে। প্যারালাইজ হওয়ার পর বেড সোর হয়ে গেছে। ওই ছোট্ট একটা বাচ্চার 4 বছরের একটা বাচ্চার বেড সোর পিছনে ও আমার কাছে আসলো পিআরপি দেওয়ার জন্য। আমি ওর পিআরপিটা আমার সেন্টারে ফ্রি করে দিয়েছি এবং তার ইমপ্রুভ করতেছে। জি, ডক্টর শহীদুল ইসলাম, সময় শেষ হয়ে গেছে। আশা করি আপনার সাথে এই বিষয় নিয়ে বিস্তারিত আরও কথা হবে ভবিষ্যতে। দর্শক, অনুষ্ঠান শেষ করছি। শেষ করার আগে অবশ্যই বলবো, হাঁটুতে ব্যথা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন, ভালো থাকুন।